আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2, যেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নামে পরিচিত। এটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে। আজকে আলোচনা করব পরবর্তী যে টপিকসগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিকস আজকে আলোচনা করব। আজকের পাঠে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি পরিচিতি, স্টার নেটওয়ার্ক টপোলজি, রিং নেটওয়ার্ক টপোলজি, বাস নেটওয়ার্ক টপোলজি, মেশ নেটওয়ার্ক টপোলজি, ট্রি নেটওয়ার্ক টপোলজি এবং হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি। আজকের এই লেকচারটা এত গুরুত্বপূর্ণ যেটা এখান থেকে অনেক ভালো ভালো প্রশ্ন আসে, এবং এটা শুধুমাত্র এইচএসসি আইসিটির স্টুডেন্টদের জন্যই না, যারা চাকরি প্রত্যাশী, যারা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে বা আইটি রিলেটেড জবের এক্সাম দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন্টারমিডিয়েটে যারা আছেন তাদের জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক, এবং এর ভিতরে আমি বলে দিব যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট আসে। নেটওয়ার্ক টপোলজি জিনিসটা আসলে কি সেটা আমরা প্রথমে জানব। কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রপাতির সাথে অপর কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ ব্যবস্থা বা কৌশলকেই টপোলজি বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে কম্পিউটার নেটওয়ার্কে একটা কম্পিউটারের বা যন্ত্রপাতির সাথে অপর আরেকটা কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রপাতির যে সংযোগ করা হয় সেটাই হচ্ছে মূলত টপোলজি। ধরুন এটা যদি একটা কম্পিউটার হয়, এটা যদি আরেকটা কম্পিউটার হয়, এদেরকে যে সংযুক্ত করা হলো, ঠিক আছে, এটার জন্য যেই কৌশল, সংযোগটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, বিভিন্ন রকম ডিভাইসের সাথে হতে পারে, এই কৌশলটাকেই বলা হচ্ছে টপোলজি। নেটওয়ার্কে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতিগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। আসলে এই যে যুক্তি নির্ভর, এই কথাটা কেন বলা হলো, মানে সবচেয়ে বেশি অপটিমাম সলিউশন, কম খরচ হবে, কিন্তু আমার ডেটাগুলো ঠিকঠাক মতো যাবে এবং সেখানে আমাদের ব্যয় কম হবে, এই বিষয়গুলো মাথায় রেখে এই নেটওয়ার্ক ডিজাইনগুলো করা হয়ে থাকে। এই টপোলজিগুলো সেই হেল্পটাই করে থাকে। কম্পিউটার বা অন্যান্য ডিভাইস যেমন প্রিন্টার, স্ক্যানার ও পেরিফেরাল যন্ত্রপাতি নেটওয়ার্কের যে সংযোগ স্থলে যুক্ত হয়, সেই সংযোগ স্থানকেই নোড নামে অভিহিত করা হয়। তাহলে আমরা নোড বিষয়টা কি এবং টপোলজি জিনিসটা কি বিষয়গুলো বুঝলাম। কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত সংগঠন ব্যবহার করা হয়। আমরা এবার জানবো যে এই যে টপোলজি বললাম সেগুলো আসলে কয় ধরনের। একটা হচ্ছে যে স্টার নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, ট্রি নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে মেশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক, একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এই 6 ধরনের টপোলজি বা নেটওয়ার্ক আমরা সাধারণত দেখে থাকি। চলুন আমরা ভিতরে দেখি এগুলো এক একটা কি। স্টার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ধরনটা আসলে কেমন, চিত্রটা আগে দেখি তাহলে বুঝতে সহজ হবে। দেখুন এখানে মাঝখানে একটা ডিভাইসের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, এই যে প্রিন্টার, কম্পিউটার কানেক্টেড, এটাকে আমরা হাব বা সুইচ বলছি, যে মাঝখানে যেটা আছে। তো এটা স্টার নাম হলো কেন, দেখুন তারার মতো, স্টারের মতো এটা সংযুক্ত আছে। এই যে স্টার নেটওয়ার্কটা, এই যে দেখুন নোডগুলো এই হাব বা সুইচের সাথে চারিদিক থেকে সংযুক্ত, তারার মতো, স্টারের মতো, যার জন্য এটাকে আমরা স্টার টপোলজি বলছি। দেখুন স্টার নেটওয়ার্কের প্রত্যেকটি নোড, কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভাইস একটি হাব বা সুইচের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান প্রদান করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এইখানে ডেটা আদান প্রদান করতে পারে এই সুইচের মাধ্যমে। এই পাশ থেকে যদি কোনো ডেটা পাঠানো হয়, যে কোনো কম্পিউটারে ডেটা সহজে যেতে পারবে এই সুইচ এবং হাবের মাধ্যমে, একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। এই স্টার টপোলজির সুবিধা অসুবিধা জানবো। স্টার টপোলজিতে নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোর মধ্যে কাজের ব্যাঘাত ঘটে না। ধরুন একটা কম্পিউটার যদি নষ্ট হয় আর একটা কম্পিউটারে কোনো সমস্যা হয় না, কারণ অন্যগুলো তো ঠিক আছে। হাব বা সুইচ ছাড়া নেটওয়ার্কের অন্য কোনো অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নেটওয়ার্ক সচল থাকে।
একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। ইস্টার্ন নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করা বা বাদ দেওয়া যায়, তাতে কাজের কোনো বিঘ্ন ঘটে না। কেন্দ্রীয়ভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ সহজ। ইন্টেলিজেন্ট সুইচ ব্যবহার করলে এর সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্কলোড মনিটরিং করা যায়। স্টার টপোলজির কিছু অসুবিধা আছে, যেমন দেখুন কেন্দ্রীয় যে নেটওয়ার্ক বা হাব বা সুইচ যেটা থাকে একদম কেন্দ্রে, এইটা যদি নষ্ট হয়, ধরুন এটা তো স্টার, এটা ধরুন স্টার নেটওয়ার্ক, ঠিক আছে, এর সাথে তো সব কম্পিউটারগুলো সংযুক্ত, এইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। সুইচ বা খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে, কারণ পুরো নেটওয়ার্ক সুইচ বা হাবের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে কেবল ব্যবহৃত হয়, বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। তার মানে কি দাঁড়ালো, যে এটার সুইচ বা হাবটা নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক অচল এবং এটাতে ব্যয়বহুল, কারণ কেবল অনেক বেশি ব্যবহার করতে হয়। এবার আমরা জানবো রিং নেটওয়ার্ক সম্পর্কে। রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে। এর মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে থাকে। দেখুন প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। এইটাকে এই জন্যই রিং নেটওয়ার্ক বলা হচ্ছে, একে অপরের সাথে সংযুক্ত একটা রিং এর মতো করে। এর কিছু সুবিধা অসুবিধা আমরা জানবো। এর সুবিধাগুলো কি, যেহেতু নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের জন্য সমান অধিকার পায়, তাই ডেটা ট্রান্সমিশনের জন্য নেটওয়ার্কে কোনো কম্পিউটারই একছত্র আধিপত্য বিস্তার করতে পারে না। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে সুবিধা। এবং অসুবিধা কি, রিং নেটওয়ার্কে একটি মাত্র যদি কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। কারণ যেহেতু ধরুন এটা একটা নোড, এটা একটা নোড, এর সাথে আবার কানেক্টেড একটা নোড, এইভাবে কানেক্টেড না, ধরুন এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল তাহলে কি হবে, এদিক থেকে যে সিগন্যালটা যাওয়ার কথা, ধরুন এই মাঝখানে আর একটা কম্পিউটার আছে, তো পুরা নেটওয়ার্কটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না, একটা নষ্ট হওয়ার কারণে, এই জন্য ডেটাগুলো তখন যেতে পারবে না। রিং নেটওয়ার্কে একটিমাত্র কম্পিউটার সমস্যা আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। আরেকটা কি, সেটা হচ্ছে যে রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল। নেটওয়ার্কে কোন কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। মানে একটা নেটওয়ার্কের ভিতরে আমি একটা কম্পিউটার যদি যুক্ত করতে চাই তাহলে পুরাটাকেই ব্যাহত করবে রিং নেট এই টপোলজির ক্ষেত্রে, ঠিক আছে, কারণ পুরো নেটওয়ার্কটাকে বন্ধ করে আবার করতে হবে, কাজ করতে হবে, তারপর আবার ব্যবহার করা যাবে। এই নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের সময় বেড়ে যায়। রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন হয়। তাহলে আমরা রিং টপোলজির সুবিধা অসুবিধা জানলাম। এবার জানবো বাস টপোলজির সুবিধা। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনাল থাকে, একটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডে সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। এখন দেখুন এই যে একটা মাত্র কানেকশনের সাথে সবাই কানেক্টেড। এখানে সমস্যাটা হচ্ছে যে এই যে দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে, একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলো তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোডে সেই, এখানে সমস্যা হচ্ছে যে এ যদি একটা সিগন্যাল পাঠায় তাহলে এও সেটাকে চেক করবে, এও চেক করবে, এও চেক করবে, এও চেক করবে, এও চেক করবে। এখন ধরুন যদি এর জন্য যদি ধরুন এই নেটওয়ার্কটা পাঠায়, এই ডিভাইসটা এর কাছে পাঠায়, তাহলে দেখুন সবাই চেক করতে করতে আসছে, যার কারণে ডেটাটা কিন্তু অনেকটা স্লো আসবে, ঠিক আছে, একটু ধীরে সুস্থে পৌঁছাবে। তো বাস নেটওয়ার্কের সুবিধা অসুবিধার ভিতরে এই বিষয়গুলো জানা যাবে। দেখুন বাস নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার কাজ করতে কোনো অসুবিধা হয় না, সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা সম্ভব।
নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি সংযুক্ত করতে এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে এতে খরচও সাশ্রয় হয়। নেটওয়ার্কের ব্যাকবোন বা বাস সহজে সম্প্রসারণ করা যায়। দুটো পৃথক কেবলকে একটি বিএনসি ব্যারেল কানেক্টর দিয়ে জোড়া লাগিয়ে একটি লম্বা কেবল রূপ দেওয়া যায় এবং এতে আরো অধিক সংখ্যক কম্পিউটারকে সংযোগ দেওয়া সম্ভব হয়। এই টপোলজিতে বাস সম্প্রসারণের জন্য প্রয়োজনে রিপিটারও ব্যবহার করা হয়। রিপিটার সিগন্যালের মান বাড়িয়ে দেয় এবং তা আরো লম্বা দূরত্ব অতিক্রমে সমর্থ হয়। বাস নেটওয়ার্কে কোনো নোড, কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে তাতে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। বাস নেটওয়ার্কের অসুবিধা কি? নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে প্রচন্ড ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। মানে এত পরিমাণ ট্রাফিকের সৃষ্টি হয়, যেহেতু প্রত্যেকটা কম্পিউটারই চেক করছে তার ডেটাগুলোকে, যেই ডাটাটা তার জন্য কেনা, এই জন্য এখানে একটা বিশাল ট্রাফিকের সৃষ্টি হয়ে যায়। এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। যে কোনো কম্পিউটার যে কোনো সময় ডেটা ট্রান্সমিশন করতে পারে। এর ফলে নেটওয়ার্কের প্রচুর ব্যান্ডউইথ নষ্ট হয়। এই ব্যবস্থা ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে কম্পিউটারগুলো একে অপরকে বাধা দিতে বেশি সময় নষ্ট করে। সংযুক্ত দুটো কেবলের মধ্যবর্তী স্থানে অবস্থিত সংযোগ ডিভাইস ব্যারেল কানেক্টর কেবলের মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যালকে দুর্বল করে দেয়। বাস টপোলজি সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশ জটিল। বাসের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি বা ব্রেক পুরো নেটওয়ার্ককে অচল করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে বাস টপোলজিতে সৃষ্ট সমস্যার যে তুলনামূলক বেশ জটিল, বাসের একটি মাত্র যে স্থান আছে সেখানে যদি কোনো একটা ত্রুটি হয় তাহলে সেটা পুরো নেটওয়ার্ককে অচল করে ফেলবে, কারণ ওখান থেকে তো সে ডেটাটা পাস হতে পারছে না, যার কারণে যেতে পারবে না। মেশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক। বাসের যেটা ওটা হয়তো অনেকে বুঝতে পারছে না। ধরুন একটা নেটওয়ার্ক দিয়ে গেছে, তো ধরুন এখানে যদি কোনো কারণে ডেটাটা আটকে থাকে বা এখানে বিঘ্নিত হয়, তাহলে কি ডেটা সামনে যেতে পারছে না। এই কারণে বলা হয়েছে লাস্টের লাইনটা। আচ্ছা, মেশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক, এটা কিন্তু ভালো, বাট এখানে যে সমস্যাটা হবে সেটা আমরা পরে বলছি। মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেকটি নোড, কম্পিউটার বা ডিভাইস একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত। দেখুন ডেডিকেটেড লাইন আছে প্রত্যেকটার জন্য, যে যার সাথে সংযুক্ত হতে চায় তাকে সরাসরি সেই লাইন দিয়ে সে সিগন্যাল পাঠাতে পারে। এখানে সমস্যাটা হচ্ছে যে অনেক ব্যয়বহুল হয়ে যায়, যেহেতু প্রচুর সংযোগ থাকে। যে কোনো দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না, অর্থাৎ সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না। এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চিত থাকে। নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। অবকাঠামো অনেক শক্তিশালী। মেশ টপোলজি ব্যবহারের অসুবিধা কি? এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। সংযোগ লাইনগুলির দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। তাছাড়া নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিধায় খরচ আরো বেড়ে যায়। এটা বলা যায় যে খরচটা বেশি, ঠিক আছে, এবং রক্ষণাবেক্ষণটাও বেশ কঠিন। ট্রি নেটওয়ার্ক। ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস, নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। মূলত স্টার টপোলজি সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি দেখুন এখানে কি হয়েছে, যে এখানকার সার্ভারের সাথে এগুলো কানেক্টেড, ঠিক আছে। তো একটার সাথে আর একটা কানেক্টেড, এবং এই রুট নোড যেটা বলছি এটার সাথে দেখুন একটা একটা করে ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রি টপোলজি। স্টার টপোলজি সম্প্রসারিত রূপই হচ্ছে ট্রি টপোলজি। এই কথাটা মনে রাখবেন, এটা পরীক্ষায় প্রচুর আসে। তো ট্রি টপোলজিতে আমরা সুবিধা অসুবিধা জানবো। নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যম ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্কের গঠন বেশি উপযোগী। নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া সহজ, এতে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। রুট নোড বা সার্ভার কম্পিউটার ছাড়া নেটওয়ার্কভুক্ত অন্য যে কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক আংশিক সচল থাকে। ট্রি টপোলজি ব্যবহারের কিছু অসুবিধা আছে। দেখুন, রুট নোড বা সার্ভার কম্পিউটারটা যদি কোনো ত্রুটি দেখা দিলে সেক্ষেত্রে ট্রি নেটওয়ার্ক
অচল হয়ে পড়ে বা অচল হয়ে যায়। অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষাকৃত জটিল, বাস্তবায়ন ব্যয় তুলনামূলক বেশি, যেহেতু এখানে একটা সার্ভার ব্যবহার করতে হচ্ছে, তো এই সার্ভারগুলো অনেক দামি হয়। হাইব্রিড নেটওয়ার্কটা কি? যে কিছু অংশ স্টার থাকবে, কিছু অংশ রিং থাকবে, কিছু অংশ হয়তো বাস টপোলজি থাকবে, এটাকে মূলত হাইব্রিড বলা হচ্ছে। এটার মেইন সুবিধা হচ্ছে যে আপনার কিছুটা খরচ কমবে, আবার ডাটাগুলো খুব ইফিশিয়েন্ট ওয়েতে পাঠানো যায়, এবং রক্ষণাবেক্ষণ খরচটা কম, আবার হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটাও অনেক কমে আসে। দেখুন, স্টার, রিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক কেননা এতে প্রায় সব ধরনের টপোলজির নেটওয়ার্কই সংযুক্ত আছে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা অসুবিধা নির্ভর করছে ওই নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজিগুলোর উপর। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা কি? প্রয়োজনে নেটওয়ার্ককে আরো সম্প্রসারণ করা যায়, নেটওয়ার্কে কোনো সমস্যা নির্ণয় করা সহজ, কোনো নোড, কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভাইস অচল হলেও নেটওয়ার্ক আংশিক সচল থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইব্রিড নেটওয়ার্কটাই আমাদের মানে অফিস বা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে বেশিরভাগ। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনারা কোশ্চেন করবেন। একটু দ্রুত এগিয়ে যাচ্ছি কারণ এগুলো থিওরিটিক্যাল বিষয়গুলো তাড়াতাড়ি শেষ করতে পারলে চ্যাপ্টার 3, 4, 5টা একটু ভালোভাবে শেষ করতে পারবো। এই জন্য ভালো থাকবেন সবাই, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।